মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিক রহমান মাসুম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদেরকে আমি 11তম ও 12তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশটুকু সলভ করে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের 11তম এবং 12তম বিসিএস প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো আসছিল সেগুলো আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমার প্রত্যেকটি অঙ্ক সলভ করে দেওয়া আছে, আমি সলভগুলোই আপনাদেরকে বুঝিয়ে দেব, আপনারা ইনশাল্লাহ ক্লাসটি দেখবেন। আমি ইতিমধ্যে 10তম বিসিএস প্রিলিমিনারি গণিত অংশটুকুর সলভ দিয়েছি, আজকে 11 এবং 12তমর সলভটা দিব ইনশাল্লাহ। এভাবে স্টেপ বাই স্টেপ 41তম বিসিএস পর্যন্ত সলভ দিয়ে থাকবো ইনশাল্লাহ ম্যাথমেটিক্স অংশটুকু। এরপরে আমি আপনাদেরকে বিসিএসের যে টপিকসগুলো আছে ম্যাথের, সেই টপিকস ধরে ধরে ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি অবশ্যই দেখবেন। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। তো দেখুন, প্রথম অঙ্কটি হচ্ছে কি, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত হবে? তাহলে দেখুন 12% মূল্য কমে যাচ্ছে, তাহলে কমা মানে কি, যে 100 থেকে 12 আপনাকে বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে 12% মূল্য কম, অর্থাৎ পূর্ব মূল্য যদি 100 টাকা হয় তাহলে বর্তমান মূল্য আপনার কত টাকা হবে? 100 থেকে 12 বিয়োগ করলে 88 টাকা হবে। তাহলে পূর্ব মূল্য যদি আপনার 1 টাকা হয় তাহলে বর্তমান মূল্য কত হবে? কম হবে। তাহলে 88 ভাগ 100 হবে, এই যে 100 নিচে চলে যাবে। এখন দেখুন পূর্ব মূল্য এখানে দেওয়া হচ্ছে কত? 6,000 টাকা, তাই না? তাহলে 6,000 টাকা হলে বর্তমান মূল্য কত হবে? বেশি হবে। তাহলে 88 গুণন 6,000 ভাগ হচ্ছে 100। তাহলে এই শূন্য কাটা, দেখুন কাটা, তাহলে উপরে থাকে কত? 88 আর হচ্ছে 60। তাহলে 88 সঙ্গে 60 গুণন করলে হয় হচ্ছে 5,280 টাকা। এটা হচ্ছে আপনার কাছে বর্তমান টাকা আছে, ঠিক আছে। বর্তমান মূল্য হচ্ছে 5,280 টাকা, এই যে 12% কমে গেলে, ঠিক আছে। এখন 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তাহলে এই যে 6,000 টাকা থেকে এই 5,280 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটা হবে আপনার 1 কুইন্টাল চালের হচ্ছে বর্তমান মূল্য। এই যে বের হয়ে গেল কত? 720 টাকা। তাহলে আমাদের উত্তর হবে কত? এই 720 টাকা। গ নম্বর হবে অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন 2 নম্বর অঙ্কটি সলভ করব। দেখুন 2 নম্বর অঙ্কটি আছে কি, এ মাইনাস, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ প্লাস 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সমান কত? হট। তাহলে প্রথমে রাশিটা তুলে নিলাম। দেখুন এ মাইনাস, এই যে এখানে মাইনাস, দেখুন এ মাইনাস, এই যে এখানে আগে প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে ফেলুন, এ মাইনাস দিয়ে এটাকে গুণ করুন, তাহলে মাইনাসে মাইনাস 1 হবে। দেখুন ঠিক আছে। তাহলে এখন এই যে মাইনাসে আর এই প্লাসে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে থাকে কি শুধু -1, আর এর সামনে কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে +1। অ্যান্সার হবে কত? a+1, অর্থাৎ ঘ হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। এবার চলুন 3 নম্বর অঙ্কটি আমরা সলভ করি। 3 নম্বর অঙ্কটি দেখুন বলা আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারে 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্রটির বিস্তার হচ্ছে কি, দৈর্ঘ্য ভাগ হচ্ছে 3, কারণ এখানে আপনি বিস্তার ধরে নিচ্ছেন কত? x। আপনি বিস্তার ধরে নিচ্ছেন x, আর বলা আছে কি দৈর্ঘ্য বিস্তারে 3 গুণ, তাহলে দৈর্ঘ্য হবে কি 3x, ঠিক আছে। তাহলে সত্যমাদের 3x সমান কত হচ্ছে? 48 হচ্ছে, যে দৈর্ঘ্য 48 মিটার, তাহলে আপনার দৈর্ঘ্য হচ্ছে 3x সমান 48 মিটার। তাহলে এখানে x সমান 48 ভাগ 3, 3 দিয়ে 48 ভাগ দিয়ে 16 হয়, ঠিক আছে। দেখুন এই যে দৈর্ঘ্য ভাগ 3, 3 দিয়ে তাহলে 48কে আপনাকে ভাগ করতে হবে, কত হবে? 16 হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আয়তক্ষেত্রটির পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখুন 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 16 বের হলো, আর প্রস্থ হচ্ছে আপনার কত? 48, ঠিক আছে। তাহলে এই 16-র সঙ্গে 48 যোগ করলে হবে কত? 64, 64 2 দিয়ে গুণ দিলে হবে কত? 128। তাহলে আপনার অ্যান্সার হবে কত? 128। তাহলে অ্যান্সার হবে ক নাম্বার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এবার চলুন আমরা আরেকটি অঙ্ক সলভ করব, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। দেখুন এই যে 4 নম্বর অঙ্কটি দেখুন, একটু বড় অঙ্কটি। তো এখানে বলা আছে দেখুন, ক ঘন্টায় 10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়ে ক সকাল 10টা 10 মিনিটের সময় এবং খ সকাল 9টা 40 মিনিটের সময় রাজশাহীতে পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহী দূরত্ব কত কিলোমিটার ছিল? ঠিক আছে। তো দেখুন খ অপেক্ষা ক এ রাজশাহী পৌঁছাতে সময় লাগবে বেশি, ঠিক আছে।
ক ঘন্টায় যায় 10 কিলোমিটার, খ ঘন্টায় যায় 15 কিলোমিটার, তাই না? তাহলে খ অপেক্ষা ক এর রাজশাহী পৌঁছাতে সময় বেশি লাগবে না? অবশ্যই বেশি লাগবে। তাহলে আমাদের বিয়োগ করতে হবে কত? এই দেখুন, 10টা 10-এর থেকে আপনার 9টা 40 মিনিট বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 30 মিনিট, মানে অর্থাৎ আধা ঘন্টা হচ্ছে খ অপেক্ষা ক এর রাজশাহীতে পৌঁছাতে বেশি সময় লাগবে। ঠিক আছে? তো ধরি খ এর যাত্রাস্থান হতে রাজশাহীতে পৌঁছাতে টি সময় লাগবে। এটা আমরা ধরে নিলাম যে খ এর যাত্রাস্থান হতে রাজশাহীতে পৌঁছাতে টি সময় লাগে। তো যাত্রাস্থান হতে রাজশাহীর দূরত্ব হচ্ছে আপনার 15টি, এই যে 15 কিলোমিটার, তো আমরা ধরে নিলাম কি 15টি কিলোমিটার। তাহলে ক এর যাত্রাস্থান হতে রাজশাহীতে পৌঁছাতে সময় লাগবে কত? এই টি এর সাথে এই যে আধা ঘন্টা বের করে রাখছেন এটা যোগ করে দিতে হবে ঘন্টায়, এটা মোট সময় লাগবে। ক এর যাত্রাস্থান হতে রাজশাহীতে পৌঁছাতে সময় লাগবে হচ্ছে টি প্লাস হাফ ঘন্টা সময় লাগবে। তাহলে যাত্রাস্থান হতে রাজশাহীর দূরত্ব কত হবে? দূরত্ব হবে 10 ইন্টু, এ দেখুন 10 না, 10, তাহলে এই যে মানে ক এর ঘন্টা 10 কিলোমিটার, তাহলে 10 ইন্টু এই টি প্লাস এই হাফ কিলোমিটার। ঠিক আছে? তাহলে আমরা সত্যমতে কি লিখতে পারি? সত্যমতে লিখতে পারি যাত্রাস্থান হতে রাজশাহীর দূরত্ব হচ্ছে 15টি। তো 15টি সমান আমরা লিখতে পারি কি যাত্রাস্থান রাজশাহীর দূরত্ব, এটাও দেখেন একই না? তাহলে 15টি সমান আমরা লিখতে পারি না 10 ইন্টু টি প্লাস হাফ, এটা আমরা লিখতে পারি? লিখতে পারি। তাহলে এখানে 15টি সমান 10 দিয়ে গুণ করে দিন, 10টি প্লাস 10 দিয়ে গুণ করে দিলে কাটাকাটি করলে 5 হয়। তাহলে এখানে হচ্ছে দেখুন 15টি, এই 10টির দিক নিয়ে আসুন, সমান হচ্ছে 5। তো 15টি থেকে 10টি বাদ দিলে কত হয়? 5টি সমান 5, অর্থাৎ টি সমান 1। তাহলে যাত্রাস্থান হতে রাজশাহীর দূরত্ব 15টি না, এই যে 15টি, টি এর মান কত বের করলেন? 1। তাহলে 15 গুণন 1, তাহলে হয়ে গেল কত? 15 কিলোমিটার। তাহলে যাত্রাস্থান হইতে রাজশাহীর দূরত্ব হচ্ছে কত? 15 কিলোমিটার। তো আশা করি বুঝতে পারছেন, অ্যান্সার হবে কত? 15 কিলোমিটার। ঠিক আছে? এবার চলে যান আরেকটা অঙ্ক। এবার হচ্ছে 5 নম্বর অঙ্কটি দেখুন। 19, 33, 51, 73 পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে এটা দেখুন, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আপনি বিয়োগ করুন, তাহলে কত হচ্ছে? 14। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করুন, হবে 18। চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করুন, হবে 22। পঞ্চম পদ থেকে চতুর্থ পদ বিয়োগ করুন, হবে হচ্ছে 26। তাহলে এবার আমাদের বের করতে হবে কোন পদ? দেখুন 1, 2, 3, 4, 5, তাহলে পঞ্চম পদ আমাদের বের করতে হবে। তাহলে পঞ্চম পদ কত হবে? পঞ্চম পদ হবে হচ্ছে আপনার, দেখুন এখানে পঞ্চম পদ বিয়োগ হচ্ছে চতুর্থ পদ, তাই না? তাহলে এখানে আপনি লিখলেন হচ্ছে পঞ্চম পদ, কিন্তু আপনার 99, তাই না? 99 কিন্তু, কারণ এই দেখুন 73-এর সঙ্গে যদি আপনি ডিফারেন্সটা দেখুন, ডিফারেন্সটা সব কত করে হচ্ছে? 4 করে না? দেখুন তো 4 করে, দেখুন 14, 18, 22, তারপর 26, 26 হচ্ছে। তাহলে এই 26 সঙ্গে যদি আপনি 73 যোগ করেন, তাহলে কিন্তু আপনার কত? 99 চলে আসে। তাহলে পঞ্চম পদটা কত হচ্ছে? 99। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? 4 করে ডিফারেন্স, তাহলে 26 সঙ্গে আপনি এই 73 যোগ করে দিবেন। 73 যোগ করলে পরে আপনার এই 99 চলে আসবে। এই দেখুন পঞ্চম পদ হচ্ছে আপনার 99। আশা করি বুঝতে পারছেন। উত্তর হবে কত? 99। তার একটি অঙ্ক করি এখন আমরা। দেখুন ক্রিকেট দলের একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প অডিট হলো তার 1.5 গুণ কট আউট, মানে আউট হলো, অর্থাৎ অডিট না, আউট, সরি, আউট হলো, তার 1.5 গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো? ঠিক আছে? তো ক্রিকেট দলের খেলোয়াড় সাধারণত কতজন থাকে? 11 জন থাকে না? তো ক্রিকেট দলের খেলোয়াড় 11 জন হলেও একজন কিন্তু অপরাজিত থাকে, তাই উইকেট সংখ্যা হয় 10। একজন সবসময় অপরাজিত থাকে, এই জন্য আমাদের উইকেট সংখ্যা সবসময় কত হয়? প্লেয়ার 11 জন, কিন্তু আমাদের উইকেট সংখ্যা হয় 10টা। তাহলে বোল্ড আউট হচ্ছে কত? 10/2, এই যে অর্ধেক লেখা আছে, উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়, তাহলে 10/2 মানে 5জন বোল্ড আউট হচ্ছে। অবশিষ্ট উইকেট তাহলে কয়টা থাকে? এই 10-এর থেকে 5 বাদ দিলে 5টা থাকে। ঠিক আছে? ধরি স্ট্যাম্প আউট হচ্ছে একজন, স্ট্যাম্প আউট হচ্ছে কত? একজন। তাহলে কট আউট হচ্ছে কত? স্ট্যাম্প আউটের 1.5 গুণ, তাই বলা আছে না? 1.5 গুণ, এই দেখুন বোল্ড আউট হলো, এই যে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। আচ্ছা, আরেকটা লেখা আছে দেখুন 1.5 গুণ, এই যে স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট। তাহলে আমরা স্ট্যাম্প আউট একজন ধরে নিলে কট আউট হচ্ছে স্ট্যাম্প আউটের 1.5 গুণ। তাহলে 1.5 গুণ গুণন এক্স, তাহলে হচ্ছে কত? 2 একে 2 আর 1 এ 3, আর 3x ভাগ হচ্ছে 2 জন। তাহলে সত্যমতে দেখুন এই যে স্ট্যাম্প আউট প্লাস কট আউট সমান হচ্ছে কত? 5। ঠিক আছে? অবশিষ্ট উইকেট 5, তাহলে দুইটা যোগফল হবে অবশিষ্ট উইকেট, তাহলে দুটো যোগফল সমান অবশিষ্ট উইকেট। তাহলে এখন লসাগু করুন, লসাগু হবে কত? 2, তাহলে 3x প্লাস 2x, 5x সমান 10, তাহলে x এর মান কত হলো? 2। তাহলে কট আউট হচ্ছে কতজন? এখানে আপনার হচ্ছে স্ট্যাম্প আউট হচ্ছে 2 জন, আর কট আউট হচ্ছে 3 গুণন 2 ডিভাইডেড বাই 2, তাহলে 2 2 কাটা গেলে 3 জন। তাহলে আমাদের কট আউটই তো বের করতে বলছে, এই যে এই দলের কতজন কট আউট হলো? কট আউট হলো কতজন? 3 জন। আশা করি বুঝতে পারছেন। কট হলো কতজন? 3 জন। এবার আসুন আরেকটা অঙ্ক, এটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়,
তবে পানির পরিমাণ কত, ঠিক আছে। তাহলে ধরি পানির পরিমাণ x লিটার, পানির পরিমাণ আমরা ধরে নিলাম x লিটার, আর দুধের পরিমাণ আবার কি 6 লিটার বেশি, তাহলে x এর সঙ্গে 6 যোগ করতে হবে, ঠিক আছে। এখন আমরা কি করব, দুটো অনুপাত অর্থাৎ x + 6 অনুপাত x, দুধের পরিমাণ অনুপাত পানির পরিমাণ সমান হচ্ছে কত, 5:2। এই যে দুধ অনুপাত পানি কত হচ্ছে 5:2 লিখলাম। তাহলে অনুপাত মানে ভাগ, তাহলে x + 6 ভাগ x = 5/2। এবার আর গুণ করলাম, এই যে 2x প্লাস 6 দুগুণে 12 হচ্ছে কি 5 এর সাথে x গুণ করলে 5x, তাহলে 5x আর 2x এদিক নিয়ে গেলাম, তাহলে কত 3x = 12, তাহলে x = 12/3 কাটাকাটি করলে কত 4, তাহলে পানির পরিমাণ 4 লিটার। উত্তর কত হবে, 4 লিটার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবার চলুন আরেকটা অঙ্ক আমরা সলভ করে ফেলি। 8 নম্বর অঙ্কটি দেখুন, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়, r এর মান কত। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয় তবে তার ক্ষেত্রফল হচ্ছে আপনার দ্বিগুণ বৃদ্ধি পাবে। তাহলে r এর মানটা কত, অর্থাৎ ব্যাসার্ধর মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ r, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা জানি কি πr²। তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এই যে r এর সঙ্গে n যোগ করতে হচ্ছে, r+n বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল কি πr²। তাহলে এখানে এই r+n মানে r², তাহলে এই যে πr+n²। এখন প্রশ্নমতে কি বলা আছে, যে তার ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে দ্বিগুণ মানে 2 সমান হচ্ছে π ইন্টু এই যে r+n², ঠিক আছে। তাহলে 2, এখানে দেখুন এই পাই আর এই পাই কি হলো, কেটে গেল, তাহলে 2r² সমান কি হচ্ছে, এটা a+b² সূত্র a² + 2ab+b², ঠিক আছে। এখন আমরা কি করলাম, এই যে r² + 2rn এদিক নিয়ে আসলাম, নিয়ে আসলে কি হচ্ছে 2r² - r² - 2rn = n² হচ্ছে। 2r² থেকে r² বাদ দিয়ে r² হয়, -2rn = n²। এখন আমরা কি করতে পারি, উভয় পক্ষে আমরা n² যোগ করব, ঠিক আছে। উভয় পক্ষে n² আমরা যোগ করব কিসের জন্য, a - b² সূত্র বানানোর জন্য, ঠিক আছে। n² যোগ করে দিলাম, তাহলে এখানে যোগ করলাম, এখানেও যোগ করলাম, এদিকে কি হয়ে গেল দেখেন, r² - 2rn + n² মানে r - n² a - সূত্র হয়ে গেল, এখানে 2n² হলো। এবার হচ্ছে এখানকার স্কোয়ার এদিক চলে গেলে √ হয়ে গেল, তাহলে √2 আর স্কোয়ার রুট উঠে গেল, শুধু n থাকলো। তাহলে r = কি হলো, √2n + n, এই -n এদিক চলে আসলে +n হয়ে গেল। তাহলে r সমান, এবার আমরা n কমন নেই, তাহলে কমন নিলে √2 + 1, তাহলে r = n ইন্টু, এবার দেখুন এই √2 + 1 হচ্ছে না, আমরা লব এবং হরকে √2 - 1 দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে √2 + 1 * √2 - 1 √2 - 1 গুণ করে দিলাম, তাই এটা হয়ে গেল k² - b² সূত্র, √2² - 1² মানে a + b² a + b * a - b, ঠিক আছে। আর নিচে হয়ে গেল √2 - 1, স্কোয়ার রুট হয়ে গেল 2 আর 1² মানে 1, তার নিচে হচ্ছে √2 - 1, তাহলে এখানে হচ্ছে কি 2 এর থেকে একবার দিলে কত হয় 1, তাহলে এখানে উপরে থাকে n, নিচে থাকে √2 - 1, ঠিক আছে। এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এই অ্যান্সার হবে n/√2 - 1, অর্থাৎ ক নম্বর হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন অঙ্কটি। তো দেখুন আমরা আরেকটা অঙ্ক এখন সলভ করব, সেটা হচ্ছে কি 9 নম্বর অঙ্ক, 1 মিটার সমান কত ইঞ্চি। তাহলে 1 মিটার সমান হচ্ছে কত ইঞ্চি, ঠিক আছে। 1 মিটার সমান কত ইঞ্চি, এটা তো আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি, এটা হবে অ্যান্সার। এটা তার কোনো অঙ্ক না, এটা জাস্ট মুখস্থ, 39.37 ইঞ্চি। তো চলুন আবার আরেকটি অঙ্ক সলভ করি এবার আমরা, 10 নম্বর অঙ্কটি দেখুন, ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম হবে, এটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। অঙ্কটি দেখুন খুবই সহজ, এটা আপনারা পারবেন। দেখুন এই ধরনের অঙ্ক এর আগে একটা করিয়েছি। তো এখানে দেখুন, ধরি ক্ষয়ের বেতন আমরা 100 টাকা ধরে নিই, এতে ক্ষয়ের বেতন অপেক্ষা আপনার শতকরা 35 টাকা বেশি, তা আমরা ক্ষয়ের বেতনটা 100 টাকা ধরে নিই, তাহলে ক্ষয়ের বেতন শতকরা যে 35 টাকা বেশি, তাহলে 100 সাথে 35 যোগ করতে হবে, তাহলে আমাদের হবে কত 135 টাকা। তাহলে 135 টাকায় বেতন কমে হচ্ছে 35 টাকা, 1 টাকা কত আর 100 টাকায় কত, কাটাকাটি করলে আমাদের এই যে 700 বাই কত আসতেছে 27 আসতেছে, ঠিক আছে। তো এটাকে এখন আমাদের আবার ভাগ করতে হবে, যেহেতু পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, এই জন্য আমাদের হাতে হাতেই করতে হবে। তো দেখুন প্রথমে 27 2 দিয়ে গুণ দিলে কত 54 হয়, তারপরে এই যে 0 মানে 10 থেকে 4 বাদ দিলে 6 হয়, আর এখানে এক হাতে থেকে 1 6, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1 হয়, আর এই 0 এখানে নেমে গেল। এবার 7 সঙ্গে 5 গুণ দিলে হয় 135, তাহলে 0 মানে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থেকে 1 4, 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, আর এখানে দশমিক দিলাম, দশমিক দিয়ে একটা 0 নিলাম, ঠিক আছে। তাহলে এবার 7 সঙ্গে 9 গুণ দিলে কত হয় 243 হয়, আর 250 থেকে 243 বাদ দিলে হয় শুধু 7, আর দশমিকের জন্য একটা 0 এখানে আসলো,
এখন দেখুন 27 দুগুণে কত হয়, 54 হয়। তাহলে আমরা এখানে 10 মানে 10-এর থেকে 4 বাদ দিলে 6 হয়, হাতের থেকে 1 6, 7-এর থেকে 6 বাদ দিলে 1 হয়, আর দশমিকের জন্য একটা শূন্য আসলো। এবার আমরা 5 দিয়ে 27 গুণ করলাম, তাহলে হলো কত 135। তাহলে 10-এর থেকে 5 বাদ দিলে হয় 5, হাতের থেকে 1 4, 6 থেকে 4 বাদ দিলে হয় 2। তাহলে আমাদের অ্যান্সার হবে কত 25.925। আরও সামথিং আরও আসবে, তো আমাদের দরকার নেই, যেহেতু আমরা দশমিকের উপরে 2 ঘর নিব, আর যেহেতু এই যে 5 আছে এই জন্য 2 এর সাথে 1 যোগ করে দিয়ে 25.93 হবে অ্যান্সার। তাহলে 25.93 কোনটা, এটা হবে অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা অঙ্ক এখন দেখেন সলভ করে দেব। এটা হচ্ছে 10টি সংখ্যার যোগফল 462, এদের প্রথম চারটার গড় 52 এবং শেষের পাঁচটার গড় 38, পঞ্চম সংখ্যাটি কত? তাহলে প্রথম চারটির গড় কত? প্রথম চারটির গড় হচ্ছে আমাদের প্রথম চারটির গড় হচ্ছে কত 52, এখানে 52 হবে। প্রথম চারটির গড় হচ্ছে কত 52। তাহলে প্রথম চারটির সমষ্টি কত হবে, এই যে 52 4 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে কত হবে 208। আবার আছে শেষ পাঁচটির গড় হচ্ছে কত 38, তাই না? তাহলে শেষ পাঁচটির সমষ্টি কত হবে, 38 সঙ্গে 5 গুণ করে দিলে 190 হবে। তাহলে প্রথম চারটি ও শেষের পাঁচটির সমষ্টি তাহলে কত হবে, এই 208-এর সঙ্গে 190 যোগ করে দিলে হবে কত 398। তাহলে পঞ্চম সংখ্যাটি কত হবে? পঞ্চম সংখ্যাটি হবে এই যে 10টি সংখ্যার যোগফল 462 না, এই 462 থেকে যদি এই 5টি সংখ্যার সমষ্টি আমরা বাদ দিই, তাহলে তো পঞ্চম সংখ্যাটি বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 462 থেকে 398 বাদ দিলে হয়ে গেল 64। তাহলে আমাদের অ্যান্সার হবে কত 64। আশা করি আপনারা বুঝতে পারছেন অঙ্কটি। এবার চলুন আরেকটি অঙ্ক আমরা সলভ করি। এটা বীজগণিত অঙ্ক। দেখুন, যদি a কিউব মাইনাস b কিউব সমান 512 এবং a মাইনাস b সমান 3 হয়, তবে a b এর মান কত? তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান কত 513, এখানে বসায় দেন। আর a মাইনাস b এর মান কত 3, এখানে 3 বসায় দেন, উপরে হচ্ছে কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b এর মান কত 3, এখানে 3 বসায় দেন। তাহলে এখন দেখুন এই যে 3 উপর কিউব দেওয়া মানে কত 27। তাহলে এখানে প্লাস আছে, এর এদিকে আসলে মাইনাস হবে, 513 মাইনাস হচ্ছে কত 27 ইকাল টু 3 3 9ab। ঠিক আছে, তাহলে 9ab সমান আমাদের 513 থেকে 27 বাদ দিলে কত হয় 486। তাহলে ab সমান কত হচ্ছে 486 ভাগ হচ্ছে এই 9 দিয়ে ভাগ করে দিতে হবে। 9ab সঙ্গে গুণ অবস্থায় আছে, এদিকে আসলে ভাগ হবে, ভাগ করলে কত হবে 486 9 দিয়ে ভাগ করলে হবে 54। তাহলে ab এর মান হবে কত 54। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে ক নাম্বার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। আরেকটি বীজগণিত অঙ্ক দেখুন, এটা হচ্ছে ভাগ অঙ্ক। এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রিকে এক্স স্কোয়ার মাইনাস 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো প্রথমে আগে আমরা এই দুইটা গুণ করি, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি গুণ করলে কত হচ্ছে দেখুন, এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার হচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা দেখুন হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, তাহলে হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মানে কি 9, তাহলে 9 হচ্ছে। এখন আমাদের এক্স স্কোয়ার মাইনাস 6 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 দিয়ে এটাকে ভাগ করব। দেখুন আমরা প্রথমে আমরা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6 দিয়ে গুণ করব। ঠিক আছে, মানে এক্স স্কোয়ার মাইনাস 6 ওয়ান দিয়ে গুণ করব। ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, ওয়ান দিয়ে গুণ করলে হয় এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 6 এককে 6, তাই হলো না? তাহলে এখানে আমরা প্লাস থেকে মাইনাস নিলাম, আর এখানে মাইনাসের এখানে প্লাস দিলাম, তাহলে এই মাইনাস প্লাস মাইনাস কাটা গেল, আর -9, আর এখানে হচ্ছে +6। এই যে এখানে মাইনাস প্লাস থাকলে মাইনাস নিতে হয়, মাইনাস থাকলে প্লাস নিতে হয়। তাহলে -9-এর থেকে +6 বাদ দিলে হয় -3, তাহলে ভাগশেষ হবে কত -3। তো দেখুন আরেকটি অঙ্ক আমাদের বাকি আছে, 14 নম্বর অঙ্ক। দেখুন, দুটা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? দুইটা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? এটা একটা সূত্র আছে, সূত্রটা আমরা মুখস্থ করে রাখবো, তাহলে এই ধরনের অঙ্ক আমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। মধ্যবর্তী কোণ সমান 11 গুণন এম, এটা মুখস্থ করবেন, 11 গুণন এম মাইনাস 60 গুণন এইচ ডিভাইডেড বাই 2, এই যে মডুলাস দিয়ে উপরে হচ্ছে কি ডিগ্রি। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে সূত্রটা, তাহলে এই ধরনের অঙ্ক আমাদের আর কোনো সমস্যা হবে না। এম বলতে কি বোঝাচ্ছে, এম মানে মিনিট, আর এইচ মানে হচ্ছে আওয়ার মানে ঘন্টা। ঠিক আছে, এটা মিনিট আর এটা হচ্ছে ঘন্টা। তাহলে এখানে এম 15 মিনিট, এখানে দেখুন 11 গুণন 15 লিখে দিন, মাইনাস 60 গুণন ঘন্টা, ঘন্টা কত 2 ঘন্টা, এখানে 2 লিখে দিন, ডিভাইডেড বাই 2। তাহলে 11-এর সঙ্গে 15 গুণ দিলে 165, আর 60-এর সাথে 2 গুণ দিলে 120। 165 থেকে 120 বাদ দিলে কত হয় 45, আর নিচে 2, তাহলে 45-এর 2 দিয়ে ভাগ দিলে কত হয় 22.5 হয়। তাহলে অ্যান্সার হবে কত 22.5 ডিগ্রি। অ্যান্সার হবে কত 22.5 ডিগ্রি। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটু অঙ্ক আছে দশমিকের অঙ্ক, তাই আমাদের এই সালের কোশ্চেনগুলো সলভ করা শেষ হয়ে যাবে। তো দেখুন এই অঙ্কটি হচ্ছে কি 15 ভাগ 15 গুণন 15 ডিভাইডেড বাই 15 ভাগ 15 এর 15। তারপর তো ভাগ থাকলে কি হয়, আমরা জানি ভাগ থাকলে গুণ করার সময় সেটা উল্টায় যায়। তাহলে 15 নিচে 1 আছে, 15 গুণন 1 উপরে উঠে যাবে, 1/15 গুণন 15, নিচে দেখুন
15 ভাগ এই যে এর মানে গুণ, তাহলে 15 সঙ্গে 15 গুণ দিলে কত হয়? 225 হয়। তাহলে এই 15 কাটা, উপরে থাকে 15, ঠিক আছে? আর নিচে দেখুন ভাগ আছে, তাহলে ভাগ বার উল্টায় দিলে গুণ হবে। তাহলে 1 উপরে উঠে যাবে, 225 নিচে নেমে যাবে, তাই না? তাহলে 15 দিয়ে এই 225 যদি 15 দিয়ে ভাগ দেন তাহলে কত হয়? 15 হয়। তাহলে উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে 1/15 আসে। তাহলে 15 গুণন এই যে 15 উপরে উঠে যাবে আর 1 নিচে নেমে যাবে, তাহলে 15 গুণ করলে কত হয়? 225। তাহলে অ্যান্সার হবে কত? 225। এটা ছিল আমার হচ্ছে 2000 এটা ছিল হচ্ছে 11তম বিসিএস প্রিলিমিনারি গণিত অংশের সমাধান। এখন আপনাদেরকে আমি 12তম বিসিএস প্রিলিমিনারি গণিতের অংশটুকু সলভ করে ইনশাল্লাহ দেখাবো। তো দেখুন 12তম বিসিএস এর প্রশ্ন সমাধান। প্রথম 1 নম্বর অঙ্কটি বলা আছে পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে, ঠিক আছে? তো পূর্ণবর্গ হতে হলে আপনাকে দ্বিঘাত সমীকরণের যে একটা সূত্র আছে, নিশ্চয়কের সূত্র, সেটা আপনাকে মুখস্থ করতে হবে। নিশ্চয়কের সূত্র কি? b² - 4ac = হচ্ছে 0। পূর্ণবর্গ হলে b² - 4ac = 0 হয়, ঠিক আছে? তো দেখুন এই b মানে এখানে হচ্ছে আপনার এই -p, a মানে এখানে 4 আর c মানে হচ্ছে এখানে 9, ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা লিখলাম b² - 4ac = 0। b মানে -p লিখলাম, এই যে -p² - 4 ইন্টু a মানে 4 আর c মানে এখানে 9, ঠিক আছে? তাহলে এই -p² মানে হচ্ছে শুধু p² মাইনাস 4 নং 36, 36 সঙ্গে 4 গুণ দিলে হয় 144 = 0। তো p² সমান 144, p সমান প্লাস মাইনাস √144 আর 144 এর বর্গমূল কত? 12। তাহলে অ্যান্সার হবে কত? 12, ঠিক আছে? এই দেখুন এখানে অ্যান্সার হবে 12, মাইনাস তো নাই, শুধু প্লাসটা আছে, অ্যান্সার হবে +12, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন দেখুন আরেকটি অঙ্ক। এই সমীকরণের সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, অর্থাৎ যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে বর্গ হবে সেই সমীকরণটির যোগফল। তো সেটা এখন আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? তো প্রথমে সমীকরণটা লিখলাম, লেখার পরে দেখুন x² + y² লিখলাম, অর্থাৎ এই যে y² আছে y² লিখলাম, প্লাস এখন দেখুন এই যে 16 আছে 16টাকে আমরা -4 হোল স্কোয়ার করলাম, তাহলে 16ই হচ্ছে, কিন্তু কারণ মাইনাস তো খেয়ে ফেলে স্কোয়ার, তাহলে 16ই হচ্ছে, ঠিক আছে? তারপরে লিখলাম কি দেখেন 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা 9-এ আপনার হচ্ছে বীজগণিত অঙ্কে এই সূত্রটা আছে 9-এর। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, দেখুন 2ab প্লাস হচ্ছে 2bc, দেখুন 2bc প্লাস 2ca, দেখুন 2c এই যে a, ঠিক আছে? মিলছে না? এখন অতিরিক্ত দেখেন এই টার্মটা আমরা নিছি, এটা কিন্তু আমাদের এই সমীকরণের মধ্যে নাই, এই কারণে এটা আমরা বিয়োগ করে 2xy লিখে দিছি, বুঝতে পারছেন? যেন আমাদের এটা কাটাকাটি করলে আগের এই রাশিটাই থাকে। এই সূত্র বানানোর জন্য অতিরিক্ত আমরা এই টার্মটা নিছি, পরে আমরা বিয়োগ করে এটা আবার দেখাই দিছি। তো এখন দেখেন কি সূত্র হচ্ছে কি x প্লাস ওয়াই প্লাস -4 হোল স্কোয়ার আর অতিরিক্ত -2x এখানে থাকলো, তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, ঠিক আছে? তো দেখুন x প্লাস ওয়াই এই যে প্লাস মাইনাস এখানে -4 হোল স্কোয়ার -2xy, 2x হচ্ছে এটা। তো পূর্ণবর্গ করতে হলে 2xy যোগ করতে হবে, অর্থাৎ এখানে যেটা বিয়োগ আছে সেটা আপনাকে উল্টা করতে হবে, অর্থাৎ যখন অ্যান্সার হবে সেটা যোগ করতে হবে, ঠিক আছে? এখানে বিয়োগ মানে যোগ করতে হবে, অর্থাৎ আপনি যখন পূর্ণবর্গ বানালেন তখন তো এখানে এটা যোগই করলেন, এ কারণে এখানে অ্যান্সার হবে কি 2xy যোগ করতে হবে। যদি এখানে বিয়োগ করতেন তাহলে এখানে আপনার যোগ হতো, কিন্তু আপনি তখন লিখতেন কি যে পূর্ণবর্গ বানাতে হলে 2xy বিয়োগ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে যেটা ইউজ করবেন সেটাই আপনার অ্যান্সার হবে। এখানে আপনি তো যোগ করছেন 2xy, তাহলে মানে আপনাকে 2xy যোগ করতে হবে, অ্যান্সার হবে কি 2xy, ঠিক আছে? যদি -2xy থাকতো অ্যান্সার, ওটা কিন্তু হতো না, হতো আপনার হচ্ছে 2xy। তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন আরেকটা অঙ্ক আমরা সলভ করি। 3 নম্বর অঙ্কটি দেখুন, উৎপাদকের বিশ্লেষণ। 2x² - x - 3, এটা কি 3 দুগুণে 6, দেখুন 3 আর 2 6 হচ্ছে না, 6 হচ্ছে, মিডিল টার্ম করতে হবে আপনার 6। এবার এখানে কিন্তু আবার 1 মিলাতে হবে, ঠিক আছে? এখানে গুণ করে 6 মিলাতে হবে, এখানে আবার 1 মিলাতে হবে। তাহলে 2x² - 3x, 3 দুগুণে 6 আর 3x এর থেকে 2x বাদ দিলে কত হয়? -x হয়, আর এখানে -3 মিলছে না, দেখুন তো 6ও মিলছে আবার এখানে -xও মিলছে। এখান থেকে x কমন নিন, x কমন নিলে হচ্ছে কত? 2x - 3, এখান থেকে +1 কমন নিলে হচ্ছে 2x - 3, এর সঙ্গে কিন্তু শুধু 1 কমন আছে, ঠিক আছে? এখন দেখুন এখানে কমন যাচ্ছে 2x - 3, দেখো এখানে 2x - 3 আছে, তাই না? এটা কমন যাচ্ছে, তাহলে এটা কমন নিলে হচ্ছে কত? x + 1, এই যে x + 1, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার 2x - 3 আর হচ্ছে কি x + 1, অ্যান্সার হবে কত? ঘ নাম্বার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখুন আরেকটি অঙ্ক আমরা সলভ করব। এটা হচ্ছে কি যে এত মিলিগ্রামে কত কিলোগ্রাম হয়, এত মিলিগ্রামে কত কিলোগ্রাম হয় এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা জানি 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, এটা আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান কত? 1000 গ্রাম। তাহলে 1000 গুণন 1000 সমান হচ্ছে আবার মিলিগ্রাম, আবার এই গ্রামকে আপনি মিলিগ্রাম বানাতে হলে আবার 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে?
1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 গুণন 1000 হয়ে গেল কি গ্রামটা মিলিগ্রাম, কারণ যেহেতু আপনাকে উত্তরে মিলিগ্রামে মিলিগ্রামে কত কিলোগ্রাম, আচ্ছা মিলিগ্রাম থেকে আপনাকে কিলোগ্রাম দেখাতে হবে, এই কারণে গ্রামটাকে আগে আমরা মিলিগ্রাম করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখুন কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 10 লক্ষ মিলিগ্রাম হলো, এটা দুটো গুণ করলে 10 লক্ষ মিলিগ্রাম হলো। আচ্ছা, এবার দেখুন 10 লক্ষ মিলিগ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম, তাহলে এই 10 লক্ষ মিলিগ্রাম সমান আবার 1 কিলোগ্রাম, তাহলে 1 মিলিগ্রাম সমান কত, ভাগ হবে। এখন এই যে যেটা দেওয়া আছে প্রশ্নে, তাহলে এটা সমান কি হবে, এটা গুণ হবে, তাহলে এটা উপরে উঠে যাবে। এখন দেখুন এখানে দশমিক আছে না, দশমিক তুলে দিলে এখানে গুণ চিহ্ন আসবে, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে এই জন্য এখানে 0, তাই হবে না? তাহলে আমাদের উপরে হচ্ছে 2 0 5 7 3 4, আর নিচে হচ্ছে কত, 1 লেখে 0 হবে কয়টা, 1 2 3 4 5 6 7টা 0 হবে, 1 2 3 4 5 6 7টা 0 হবে। তাহলে এখন দেখুন এটা ভাগ করা কত সহজ। এখন আপনারা দেখুন এই যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে এখন থেকে 0 আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে দশমিকের পরে আপনার সংখ্যা হবে কয়টা, 7টা। ঠিক আছে, যেহেতু আপনি এই 7টা 0 দিয়ে একের পরে 7টা 0 দিয়ে ভাগ করতেছেন এটাকে, যেন দশমিকের পরে আপনার 7টা ঘরই আসতে হবে। 7টা ঘর দেখেন তো হয়েছে কিনা, এই দেখুন আগে প্রথমে 4 লিখবেন, 3 লিখবেন, 7 লিখবেন, 5 লিখবেন, 0 লিখবেন, এই যে 0 0 লিখবেন, 2 লিখবেন। এই কয়টা সংখ্যা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হলো, কিন্তু আপনার হওয়া লাগবে কয়টা, 7টা সংখ্যা হওয়া লাগবে। তাহলে আরেকটা 0 অতিরিক্ত দিয়ে দশমিক 0 দিয়ে দেবেন। দেখুন তো কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7টা আছে না, 7টা হয়ে গেছে, এটা হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা দেখেন প্রশ্ন বলা আছে যে 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণ ও যার একটি কোণও সমকোণ নয়, এরূপ চিত্রে কি বলা হয়? রম্বসের দেখুন একটি কোণও কিন্তু সমকোণ নয়, তাহলে এটাকে কি বলা হয়, রম্বস বলা হয়। তো ঠিক আছে, এটা শেষ। এবার চলে আসুন 6 নম্বর অঙ্কটি। দেখুন এটা a⁴ + 4 এর উৎপাদক কি কি হবে, a⁴ + 4, তাহলে a স্কোয়ার আর হোল স্কোয়ার করে দিলাম, ভেঙে দিলাম এটা, আর 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই হচ্ছে না, 2ab, তাহলে a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 স্কোয়ার। দেখুন a স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, এটা আবার কি লিখতে পারি, 2a হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এবার এটা কিসের সূত্র হচ্ছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে না? দেখেন a স্কোয়ার প্লাস 2a প্লাস 2 আর a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 a স্কোয়ার, তাহলে √3/4, আর a মানে বাহু, এই যে বাহু 16 মিটার, 16 এখানে দিয়ে দিবেন, 16 এর স্কোয়ার দিলে হয় 256, এই 4 দিয়ে 16 256 ভাগ করলে হয় কত, 64, তাহলে অ্যান্সার হবে 64√3, 64√3। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এবার আসুন মিশ্র অনুপাত বের করতে হবে, 5:18, 7:2 এবং 3:6, এটা আবার আমরা বের করব। তো মিশ্র অনুপাত বের করার নিয়ম কি, যে এই যে প্রথম যে সংখ্যাগুলো আছে সেগুলোর গুণ অনুপাত দ্বিতীয় যে সংখ্যাগুলো আছে সেগুলোর গুণ। তাহলে প্রথম সংখ্যা কত আছে, 5 7 আর হচ্ছে 3, 5 গুণন 7 গুণন 3 অনুপাত 18 গুণন 2 গুণন 6, ঠিক আছে। তাহলে এখানে করলে হতো 105, এখানেও গুণ করলে হলো 216। তাহলে এখন দেখুন এখানে 3 দিয়ে কিন্তু ভাগ করা যায়, 105 3 দিয়ে ভাগ করলে হয় 35, আর 216 3 দিয়ে ভাগ করলে হয় 72, তাহলে অ্যান্সার হবে 35:72। আশা করি বুঝতে পারছেন। তো দেখুন আরেকটা অঙ্ক এখন আমরা সমাধান করব। এই অঙ্কটি 24তম বিসিএসে আসছিল এবং 12তম বিসিএসে আসছে। দেখুন চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিমাণ চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? তাহলে 25% বৃদ্ধি পাওয়ায় চিনির এখন বর্তমান মূল্য হয়ে যাচ্ছে 100 টাকায় 125 টাকা হচ্ছে, ঠিক আছে। তার বর্তমান মূল্য যদি 125 টাকা হয়, তাহলে পুরো মূল্য আপনার 100 টাকা ছিল, বর্তমান মূল্য 1 টাকা হলে পুরো মূল্য এত, আর 100 টাকা হলে পুরো মূল্য তাহলে কত ছিল, 80 টাকা হলো। এটা তো সিম্পল জিনিস। তাহলে খরচ কমাতে হবে কত, শতকরা, তাহলে 100 থেকে 80 বাদ দিলে পারে 20 টাকা, তাহলে 20%। তাহলে বর্তমানে ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো, 20% কমালো। অ্যান্সার হবে কত, 20%। ঠিক আছে। একটি স্কুলের ছাত্রদের ড্রিল করাবার সময় 8 10 ও 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তাহলে এই যে এগুলো অঙ্ক সাধারণত করার সময় আপনাকে এই যে লসাগু বের করতে হবে, 8 10 12, এগুলো তো লসাগু বের করতে পারেন। লসাগু আপনার বের হলো কত, 120। এই 120 সারিতে সাজানো যায়, লসাগু 120 হলো, কিন্তু বলা আছে যে আবার বর্গাকারে সাজানো যায়, এই কথাটা বলা আছে। তাহলে ওই স্কুলে কতজন ছাত্র আছে? তাহলে বর্গাকারে দেখুন এই যে লসাগুতে 120 বের হলো, কিন্তু এতে ছাত্রদের 8 10 এবং 12 সারিতে সাজানো গেলেও বর্গাকারে সাজানো যাবে না। এই যে এটা এভাবে বর্গাকারে ছাত্রদেরকে সাজানো যাবে না। তো বর্গাকারে সাজাতে হলে আপনাকে পূর্ণবর্গ সংখ্যা হইতে হবে।
পূর্ণবর্গ সংখ্যা ছাড়া বর্গাকারে সাজানো যাবে না। তো পূর্ণবর্গ সংখ্যা বানাতে হলে আমাদের কি করতে হবে, যে এই 120কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে লসাগুকে, এটা তো লসাগু, 120কে কমপক্ষে 2, 5 এবং 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখুন এখানে 2 আছে কয়টা, 3টা, তাহলে এক জোড়া কিন্তু আছেই, ঠিক আছে, আর এটা জোড়া নাই, এজন্য এখানে 2 দিয়ে গুণ করলে এক জোড়া হয়ে গেল। 5 দিয়ে যদি আমরা 5 এ গুণ করি তাহলে আরেকটা জোড়া হলো, 3 দিয়ে যদি আরেকটা 3 গুণ করি তাহলে আরেকটা জোড়া হয়ে গেল, তাহলে আমাদের মোট জোড়া হয়ে যাবে 4টা। তাহলে এই জোড়া হয়ে গেলে পরে এই জোড়ার গুণফল কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। 36 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে 2, 5, 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ছাত্রদেরকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমাদের মোট ছাত্র সংখ্যা হবে কত, 3600 জন, ঠিক আছে। এই যে 2 গুণন 2, আর এই 2 এর সঙ্গে 2 গুণন, 5 এর সঙ্গে আরেকটা 5 গুণন, 3 এর সঙ্গে আরেকটা 3 গুণন, অ্যান্সার হবে কত, 3600। আশা করি বুঝতে পারছেন। এবার দেখুন একটি ধারার অঙ্ক। ধারাটি বলা হচ্ছে 8, 11, 17, 29, 53, পরবর্তী সংখ্যাটি কত। তাহলে এটা কিভাবে করতে হবে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে বের হবে 3, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ 6, চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ হয় 12, পঞ্চম পদ বিয়োগ চতুর্থ পদ হবে 24। তাহলে এখন আপনাকে বের করতে হবে কি, ষষ্ঠ পদ বের করতে হবে। তাহলে এই যে দেখুন ডিফারেন্সটা দেখুন, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে 24 দুগুণে কত হবে, 48 হবে, কিন্তু 48-এর সঙ্গে আপনার যোগ করতে হবে কি, পঞ্চম পদটা। তাহলে এখানে পঞ্চম পদ কত, 53। এই 53-এর সাথে যদি আপনি 48 যোগ করে দিন তাহলে কিন্তু আপনার ষষ্ঠ পদ বেড়ে যাবে। এই 53-এর সঙ্গে 48 যোগ করে দিলে ষষ্ঠ পদ হবে কত, 101। আশা করি বুঝতে পারছেন অঙ্কটি। এখন দেখুন আরেকটি অঙ্ক, এটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, জ্যামিতি অঙ্ক। দেখুন সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত। তাহলে বাহুর সংখ্যা আমরা ধরে নিব কত, n। আর আমরা জানি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ থিটা হলে এর সূত্র থিটা সমান হচ্ছে 180 গুণন n-2 ডিভাইডেড বাই 2। এই সূত্রটা আপনাদের মুখস্থ করতে হবে, সুষম বহুভুজের অন্তরকোণের সূত্র। অন্তরকোণ থিটা হলে 180 গুণন n-2 ডিভাইডেড বাই n, এটা হচ্ছে সূত্র। তো থিটার মান কত দেওয়া আছে, 135 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 135 লিখলেন, 180 গুণন n-2, আপনি n বের করতে হবে, ডিভাইডেড বাই n। তাহলে এই n 135 সঙ্গে গুণ হবে, আর 180 দিয়ে এটা এই দুটো গুণ করে দেন, 180 n গুণন 180 সাথে 2 গুণ দিলে হয় 360। তাহলে এখন আমরা কি করতে পারি, এই 135 n আছে, 180 n এদিক নিয়ে আসি, এখানে থাকছে শুধু মাইনাস 360, আর 180 এদিকে আসলে মাইনাস 180 হচ্ছে। তো মাইনাস 180 থেকে 135 বাদ দিলে হয় মাইনাস 45, আর এই সাইডে হচ্ছে মাইনাস 360, এই মাইনাস মাইনাসে কাটা, n সমান হচ্ছে কত, 360 ভাগ 45, 360 45 দিয়ে ভাগ করলে কত হয়, 8 হয়, তাহলে n সমান হচ্ছে 8, অ্যান্সার হবে কত, 8। আশা করি বুঝতে পারছেন। আরেকটু অঙ্ক দেখুন, নিচের কোন সংখ্যাটি √2 ও √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, ঠিক আছে। তো √2 ও √3 অমূলদ সংখ্যা আমরা জানি, √2 সমান 1.41 সামথিং, আর √3 সমান 1.73 সামথিং। আর এখানে দেখুন √3 প্লাস √2 ডিভাইডেড বাই 2, এটার মানও 1.5 সামথিং, এটার মান হচ্ছে 1.2 সামথিং। তাহলে দেখুন এই যে এই 1.5 যেটা, এটা কিন্তু দেখেন এই যে √2 এবং √3 এর মাঝখানে আছে, তাই আছে না, এই যে √2 এর মান হচ্ছে 1.41 আর √3 এর মান হচ্ছে 1.73, তাহলে 41 আর দেখেন 73 এর মাঝেই কিন্তু 1.5 আছে। এই যে 41 এর পরে 5, মানে 41 এর পরে তো 5 আসে, আর 73 এর আগে তো 6 বা 5 আসে, তাহলে 1.5টাই কিন্তু আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে, 1.8 কিন্তু হচ্ছে না, এই দুটো হচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 1.5, উত্তর হবে 1.5। তো আশা করি আপনি বুঝতে পারছেন। এই ছিল আমার 11 এবং 12তম BCS এর কোশ্চেন সলভ প্রিলিমিনারি পরীক্ষার। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি করেছেন তারা অবশ্যই প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ক্লাসটি আপনাদের কেমন লাগলো তাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই দেখে, যারা জব যারা সার্চিং অর্থাৎ জব যারা খুঁজতেছে এবং ম্যাথমেটিক্সে যারা দুর্বল তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার হবে। এবং প্রত্যেকটি জবেই BCS এর কোশ্চেন থেকে কোশ্চেন আসে, এই কারণে BCS এর কোশ্চেনগুলো সলভ করলে আশা করা যায় যে চাকরির পরীক্ষাতে অনেক অঙ্ক আপনারা কমন পাবেন। এবং এই অঙ্কটি কমন না পেলেও এই ধরনের অঙ্কগুলোই সাধারণত চাকরির পরীক্ষাতে আসে, প্রাইমারি বলুন, তারপরে বিভিন্ন জব বলুন, নিবন্ধন, আরও এছাড়া আরও জব আছে, ব্যাংক জব বাদে সব জবগুলোতেই এই BCS রিলেটেড অঙ্কগুলোই কিন্তু পরীক্ষাতে আসে। তো যদি আপনারা এই অঙ্কগুলো সলভ করেন তাহলে আশা করি আপনাদের ম্যাথমেটিক্সের যে ভীতিটা এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এখানে ক্লাস শেষ করছি, পরবর্তীতে ইনশাল্লাহ আবার 13, 14, 15 এইভাবে স্টেপ বাই স্টেপ আর কি 41তম BCS পর্যন্ত ইনশাল্লাহ ম্যাথগুলো সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ।